বসবাসযোগ্য একটি পৃথিবী, অপরূপ প্রকৃতি অনন্য। এলো তারি মানচিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীবন প্রজন্ম। আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ্য, তবু কেন পৃথিবী বিপন্ন? এসো বন্ধু, গোটা পৃথিবী আজ আমাদের হাতে গড়ব। কেন বৃক্ষের সাথে বন্ধন, তারই গল্প আজ শুনবো। মহাদেশ নিয়ে ভূতাত্ত্বিক বিশদ গবেষণা বিশ্লেষণ বলছে, ইউরেশিয়ান প্লেট সহ কয়েকটি ভিন্ন টেকটনিক প্লেটের জটিল সমন্বয়ে গঠিত ভূপ্রাকৃতিক এই স্বর্গময় অঞ্চলটি পৃথিবীর অতি সুপ্রাচীন বৃহৎ বিস্তৃত মহাদেশ এশিয়া। এখানে সময়ের বিবর্তনে ব্যাপক আকারে বিছানো এই অঞ্চলসমূহের বিভিন্ন অংশগুলোর ভূতাত্ত্বিক গঠন মূলত পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সঞ্চালনের ভয়ঙ্কর সংঘর্ষের ফলেই সূচিত হয়েছে। ভূ উৎপত্তির বিবর্তনীয় ভূতাত্ত্বিক প্রকাণ্ড এক প্রক্রিয়ার ফলস্বরূপ বিস্তৃত এই ভূখণ্ডগুলোর সৃষ্টিতাত্ত্বিক রূপরেখা বস্তুত সুদীর্ঘ সময় ধরে ক্রমবিকাশমান এক করাল মিথস্ক্রিয়ারই চলমান ধারা, যা ধাপে ধাপে কোটি কোটি বছর ধরে অদ্যাবধি প্রসারিত হয়ে চলছে। আজকে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এটা নদী নালা পলিমাটির বাংলাদেশ। এটা হচ্ছে আমরা বলি বদ্বীপ, গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র ডেল্টা। তো এইটা আগে কিন্তু কোটি কোটি বছর আগে এখানে বাংলাদেশ ছিল না। এটা সৃষ্টি হয়েছে অনেক আগে থেকে। এই বাংলাদেশে পলি পড়া সৃষ্টি হয়েছে। আমরা যদি এটাকে আরেকটু যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, তাহলে আরেকটু আমাকে পিছনে যেতে হবে। সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগটা হচ্ছে ক্রাস্ট, এটা 30 কিলোমিটার এটার পুরুত্ব। তার নিচে রয়েছে ম্যান্টেল, এবং সেই ম্যান্টেল আবার দুই ভাগে বিভক্ত। উপরেরটা হচ্ছে কঠিন, নিচেরটা হচ্ছে নমনীয়। এবং এই ক্রাস্ট এবং ম্যান্টেলের হচ্ছে একটা কঠিন জিনিসটাকে নিয়ে বলা হয় লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারটা 70 কিলোমিটারের পুরুত্ব। তো এই যে পৃথিবীর উপরভাগের যে লিথোস্ফিয়ার, 7টা বড় খণ্ড এবং প্রায় 30 থেকে 50টা ছোট ছোট খণ্ডে বিভক্ত, এবং এইগুলাকে আমরা বলি হচ্ছে প্লেট। এই প্লেটগুলো আবার একটা সাপেক্ষে আর একটা অনবরত এটা তার স্থান পরিবর্তন করছে, অর্থাৎ প্লেটগুলা গতিশীল। আমরা যে উপমহাদেশে বসবাস করি ইন্ডিয়া, সে ইন্ডিয়া অনেক দক্ষিণে গন্ডোয়ালা দেশ ছিল, আন্টার্কটিকার সাথে ছিল। সেখান থেকে ভেঙে উত্তরমুখী ইন্ডিয়াটা খুব দূরে ধাবিত হতে থাকে, হয়ে আমাদের উত্তরে যে আমরা এখন যে বিশাল হিমালয় দেখছি, তখন কিন্তু সেই হিমালয় ছিলই না। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে এটাকে বলা হয় ইউরোপ এবং এশিয়াকে দুটা মিলে বলা হয় ইউরো এশিয়া প্লেট। সেই ইউরেশিয়া প্লেটের সাথে সংঘর্ষ হয়, তখন থেকেই সেই হিমালয় পর্বতের যাত্রা শুরু। আস্তে আস্তে হিমালয় উপরে উঠতে থাকলো, অর্থাৎ এইটা হচ্ছে ইউরেশিয়া প্লেট। অনেক দূরের থেকে ইন্ডিয়া প্লেট এইভাবে আসলো, খুব দ্রুত আসা শুরু করলো, এসে এখানে সংঘর্ষ হলো, বাধাপ্রাপ্ত হলো, সংঘর্ষ। এবং ইন্ডিয়া প্লেটটা এই তিব্বত প্লেটের নিচে ঢুকে গেল, ইউরেশিয়া প্লেটের নিচে ঢুকে গেল। এটা যখন ঢুকে গেল, তখন এটা উপরে উঠতে শুরু করলো হিমালয়টা। আচ্ছা, হিমালয় যখন উপরে উঠলো, তখন পাহাড় থেকে নদী নালার সৃষ্টি হলো। সেই নদী নালা যখন তার প্রবাহিত হলো, তখন কিন্তু আমাদের এই যে বাংলাদেশ, এইটার উপর দিয়ে অনেক পথ ঘুরে ঘুরে আমাদের বাংলাদেশের উপরে এখানে এসে পড়লো, এবং হিমালয় থেকে সেই পলিগুলো আস্তে আস্তে জমা হয়ে থাকলো। ভূগর্ভের যে নিচের যে মাটি, সেটা পরীক্ষা করে আমরা অতীতের ইতিহাস আমরা বের করে নিয়ে আসি। তার থেকে আমরা খণ্ড খণ্ড সব এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো এক জায়গায় যখন আমরা নিয়ে সেটা বিশ্লেষণ করে একটা চলমান ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ইতিহাসের মাধ্যমে যে বাংলাদেশের সৃষ্টি, সেটা আমরা তৈরি করতে সক্ষম হই। এই এশিয়া মহাদেশেরই ক্ষুদ্র একটি মানচিত্র বাংলাদেশ। 7 কোটি বছর পূর্বেও দৃশ্যমান সবুজ শ্যামলে নদী বিস্তৃত বদ্বীপটির পলি সমৃদ্ধ এই ভূখণ্ডটির কোনোই অস্তিত্ব ছিল না।
অসংখ্য ভূতাত্ত্বিক গবেষণা হতে উঠে এসেছে প্রায় ৬.৫ কোটি বছর পূর্বে টারশিয়ারি যুগে ভূগঠনের প্রাথমিক সোপানসমূহ সৃষ্টির এক জটিল পর্যায়ে এসে পাহাড়ি অঞ্চলের প্রাচীন শিলাস্তর দ্বারাই বিস্তৃত এই বদ্বীপ অঞ্চলটি গঠিত হয়েছিল। প্রকৃতপক্ষে বদ্বীপটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পৃথিবীর সুউচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের উত্থান ও অজস্র নদ নদীর পলিমাটি দ্বারা গঠিত অববাহিকা সহ এই উপমহাদেশীয় টেকটোনিক প্লেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে গড়ে উঠেছে। মহাদেশীয় টেকটোনিক প্লেটের চলমান ঘর্ষণ প্রক্রিয়ায় পৃথিবীতে প্রতিনিয়তই অসংখ্য ভূকম্পনের সৃষ্টি হচ্ছে। যা কখনো সুতীব্র আকারে দেখা দিচ্ছে, কখনো তীব্র আকার ধারণ করছে, আবার কখনো মাঝারি, কখনো মৃদু ভূকম্পনের দ্বারা এর প্রকাশ ঘটছে। ভূকম্পনের এরূপ প্রকাশ পরিস্থিতিকেই বলা হচ্ছে ভূমিকম্প। ঝুঁকিপূর্ণ এই ভূমিকম্প বার্তা নিয়ে জনশ্রুতির অতিরঞ্জিত আগ্রহই আজ এদেশের জনগণের মাঝে ভয়াবহ এক আতঙ্কের বার্তা ছড়িয়ে দিয়েছে, যা জনমনে অহেতুক সব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ এবং আমরা এটাও জানি যে আমাদের সক্ষমতা নেই যে আমরা পূর্ব থেকে এটাকে প্রেডিক্ট করে ফোরকাস্ট করে সংবাদ দিতে পারি। তবে আমাদের সম্প্রতি সংগঠিত ভূমিকম্পের বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার যে সমস্ত খবর প্রকাশ হয়েছে সেগুলো আমাদের নজরে এসেছে। আমরা জিএসডি হতে গত ২১শে নভেম্বর ২০২৫ তারিখে নরসিংদীতে সম্পাদিত ভূমিকম্পের পরপরই আমরা দুটি টিম গঠন করি। তারা ২২ তারিখে নরসিংদী এবং ২৩ তারিখে ঢাকার বিভিন্ন এলাকায় পরিভ্রমণ করেছে এবং তারা বিশেষজ্ঞ দল তারা এটাকে পরীক্ষা করেছে। পরীক্ষার প্রাথমিক ফলাফলে আমরা একটু বুঝতে পেরেছি যে এটা আমাদের যে ফাটলগুলো সৃষ্টি হয়েছে বিশেষ করে নরসিংদীতে সেগুলো কোনো টেকটনিক ফাটল নয়, এটা ভূমির উপরিভাগের অংশের ফাটল। আমরা ভূমিকম্প হলে সবসময় আতঙ্কিত হই, আসলে ভূমিকম্প হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। সম্প্রতি ঢাকা হতে ৩০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত নরসিংদী জেলায় মাধবদী উপজেলার উৎসে ৫.৭ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত এনেছে। উৎপত্তিস্থলের মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূকম্পের প্রভাব সারা দেশকেই কাঁপিয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটিকে আবহাওয়া বিভাগ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করেছে। সরকারি পর্যায়ে ভূমিকম্পের কারণ অনুসন্ধানে উৎপত্তিস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণের পর বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বলছে, ভূমিকম্পর ইম্প্যাক্টের বিষয়ে পর্যালোচনার জন্য আমরা সরকার থেকে উদ্যোগ গ্রহণ করছি। আমাদের সতর্কতার প্রয়োজনীয়তার অংশ হিসাবে আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদের কোনো স্থাপনা তৈরির ক্ষেত্রে আমাদের সরকারের নির্ধারিত এবং ভূমিকম্প সহনীয় স্থাপনা তৈরি করতে হবে, এতে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস হবে। ঢাকা শহরের যে সমস্ত স্থাপনা তৈরি হয় সেগুলোর অনুমোদনের জন্য আমাদের কর্তৃপক্ষ আছে রাজুকের অনুমোদন নেওয়াটা আমাদের প্রয়োজনীয়তা। তবে আরও একটু আমাদের ভাবার বিষয় আছে যে আমাদের যে পুরাতন ঢাকা যখন সৃষ্টি হয়েছে তখন ভূমিকম্প কোড বা সব কিছু মেনে আমরা যে সমস্ত স্থাপনা তৈরি করেছি তা কিন্তু না। অনেক দেশে এই ধরনের পুরাতন ভবন ভেঙে কিন্তু নতুন করে বিশেষ করে আফটার ডিজাস্টার যে সমস্ত ইন্টারভেনশন প্রয়োজন হয়, যেমন ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাবে, এই ধরনের ইন্টারভেনশন যেন থাকতে পারে, আমরা যেন রেস্কিউ কার্যক্রম করতে পারি এবং ভূমিকম্প সহায়ক এবং শুধু ভূমিকম্প না, আমাদের যেটা ট্রাফিক সহায়ক যে সমস্ত স্থাপনা সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের আগে ছিল না। এখন আমরা হয়তো দেশের সক্ষমতার বিচারে ধরেন সবগুলো ভবন তো ভেঙে নতুন করে করা সম্ভব হয়নি, ফলে আমাদের এদিকে নজর দেওয়ার এখন সময় এসেছে। নরসিংদীর উপকেন্দ্র অঞ্চল পরিদর্শনকারী ভূবৈজ্ঞানিক দল ভূমিকম্পটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
যে ভূমিকম্পটা আমাদের 21 তারিখে হয়েছে, ভূমিকম্পটা হওয়ার পরে আমাদের মহাপরিচালক মহোদয় একটা টিম এপি সেন্টারের নিকটে আমাদের পাঠিয়েছিল। সেখানে আমাদের মূল দায়িত্ব ছিল যে ফাটলগুলো হয়েছে সেই ফাটলগুলো কী কারণে হয়েছে। আমাদের প্রাথমিক রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে আর্থকোয়েকের কারণে যে আর্টিফিশিয়াল সেডিমেন্টগুলো রয়েছে, আর্টিফিশিয়াল সেডিমেন্টের পাশে আমরা ওয়াটার বডিজ পেয়েছি। ওয়াটার বডিসে আর্থকোয়েকের ভাইব্রেশনের কারণে ওয়াটারগুলো আর্টিফিশিয়াল লুজ স্যান্ডের ভিতরে প্রবেশ করে, যার ফলে ইনস্ট্যান্টলি ওই জায়গায় কিছু ফিশার ডেভেলপ করে লিকুইফ্যাকশন হওয়ার জন্য। এখানে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মধুপুর ট্র্যাক্টের অরিজিনাল সেডিমেন্টে আমরা কোনো ফাটল দেখতে পাই নাই। তারপরও আমরা জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ পরবর্তীতে আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে আলোচনা ক্রমে জার্মান দুজন বিশেষজ্ঞ টিমের সহায়তায় আমাদের প্ল্যান যে আমরা সামনে ওই জায়গাটা আরও ডিটেলস সার্ভে করব, কেন ফাটলগুলো হয়েছে, সেই জায়গা মাটির ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কীরকম হয়েছে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে ফাটলের আরও ডিটেলস কারণগুলো আমরা বের করতে পারবো। আমাদের 21 তারিখে ভূমিকম্পর পরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমাদের দুটি টিম গঠিত হয়। একটি টিম নরসিংদীতে পর্যবেক্ষণ করে ফাটল, আর আমি সহ আরও দুইজন সহ একটা টিম গঠিত হয়। ঢাকার যে ভবনগুলো টিল্টেড হয়ে গেছে, অর্থাৎ হেলে পড়েছে অথবা সমস্যা হয়েছে, এগুলো অবজারভেশনের জন্য আমি যাই আর কি। তো সেখানেই আমি বংশাল, আপনারা দেখেছেন পিকে ঘোষ লেন, ঢাকা বিভিন্ন জায়গায় বনশ্রী, বসুন্ধরা, এসব জায়গায় বিভিন্ন জায়গাতে আমরা ফিল্ড বহিরাঙ্গন কার্যক্রম চালিয়েছি এবং সেখান থেকে প্রাথমিক তথ্য আমরা সংগ্রহ করেছি। সেখানেই দেখেছি যে বেশিরভাগ বিল্ডিং যেগুলো হেলে পড়েছে, এই বিল্ডিংগুলো মূলত দুর্বল জায়গায় তৈরি, অর্থাৎ বিভিন্ন জায়গা নিচু জায়গাগুলো ভরাট করে সেখানে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে এবং কোনো জায়গার বিল্ডিং স্ট্রাকচারগুলো দুর্বল ছিল। কোনো জায়গাতে আমরা পরবর্তীতে যে দেখেছি যে এই জায়গাগুলোতে বিল্ডিং প্রাইমারি সেটেলমেন্ট যেটা হয় বিল্ডিং কনস্ট্রাকশনের পরে, সেগুলো হয়েছে। কোনো জায়গায় লিকুইফ্যাকশন জাতীয় সমস্যার কারণেই হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি, আসলে ভূমিকম্পজনিত কারণেই যে বিল্ডিংগুলো হেলে পড়েছে, মানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম না। এই জায়গাগুলো আসলে বিল্ডিং যেসব কারণে টিল্টেড হতে পারে সেগুলো কাজ করেছে। তো আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে যে এমন কিছু হয়নি যেটা খুব আতঙ্কিত হওয়ার ব্যাপার, কারণ একটা সাইসমিক ওয়েভ প্রপাগেশন করলে এই ধরনের সমস্যা হয়, কিন্তু এখানে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ইউএসজিএস ও অন্যান্য সংস্থাগুলোর তথ্য বলছে, মাধবদীতে সংগঠিত ওই ভূকম্পনের তীব্রতা রিক্টার স্কেল পরিমাপক যন্ত্রে 5.5 হতে 5.7 মাত্রা নির্ণয় করা হয়েছে। মূলত এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। 5.7 মাত্রার আকস্মিক ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে। আকস্মিক সেই ভূকম্পনের ঝাঁকুনি বাংলাদেশের প্রায় সকল জেলার মানুষের কাছেই কম বেশি অনুভূত হয়েছে। এক্ষেত্রে জনসাধারণের অনুভূত প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা জানান, প্রথম যখনকার ভূমিকম্প শুরু হয় আমি বুঝতে পারছিলাম যে বিল্ডিংটা প্রচণ্ড জোরে কাঁপছে, মানে আগে আমাদের যতবার ভূমিকম্প হয়েছে তার চেয়ে এটা অনেক ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। এবং যখনকার ভূমিকম্প শুরু হয় আমার প্রথম ইনস্ট্যান্ট ছিল যে হয়তো বা এখনই ভেঙে পড়বে, কারণ এত বেশি জোরে হচ্ছিল। হঠাৎ করে কিন্তু আমার তখন মনে হলো যে আমার বাসায় আমার বাবা মা সবাই আছেন এবং সকালবেলা যেহেতু সবাই শুয়েছিল, তো আমি তাড়াহুড়া করে তাদের কাছে গেলাম যে কিছু যদি হয় অ্যাটলিস্ট আমি তাদের সাথে থাকবো, এবং তাদেরকে একটু আমি সাহস দেওয়ার চেষ্টা করছিলাম যে ভাঙবে না, কিছু হবে না, চিন্তা করো না। আবার আমি এটাও ব্যাক অফ দ্য মাইন্ড ভাবার চেষ্টা করছিলাম যে আমরা কোথায় লুকাতে পারি বা কোথায় একটু আশ্রয় নিতে পারি। এবং তখন আমার হঠাৎ মনে হলো যে আমি আসলে জানি না যে আমি আসলে কোথায় স্টে করব। বাসায় অনেক জিনিসপত্র থাকে, কিন্তু আসলে এখন আমাদের বাসাগুলো এমন হয়েছে যে সব কিছুর ভিতরে মানে ওইরকম একটা কোনো সেফ জায়গা আমরা পাই না, যেহেতু আমাদের ফ্যামিলি বা সবাই আমাদের কাছাকাছি থাকে না, একটু দূরে থাকে। আমরা যদি একটু আমাদের মোবাইলগুলো বা আমাদের যে ডিভাইসগুলো সেগুলো যাতে সবসময় চার্জে রাখি এবং যাতে ইনস্ট্যান্ট যখনকার এই জিনিসটা হলো আমরা জাস্ট ওই একটা জিনিস যে জিনিসগুলো আমাদের লাগবে ইমিডিয়েট, ওই জিনিসটা নিয়ে আমরা কোথায় একটু তাড়াতাড়ি আশ্রয় নিই, এটা করা আমাদের জন্য ঠিক হবে বলে আমার মনে হয়। যখন ভূমিকম্পটা হয় আনফর্চুনেটলি আমি ঢাকায় ছিলাম না, আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। তো সাথে সাথে আমার বড় মেয়ে আমাকে ফোন দেয় যে বাবা তুমি ভূমিকম্প হচ্ছে টের পাচ্ছ কি না, এখানে প্রচণ্ড আমাদের খাট নাড়াচাড়া করতেছে। আমার ছোট মেয়েটা আয়শা কান্নাকাটি করতেছে।
তো আমি তাদেরকে ওভার টেলিফোনে বলি যে দেখো বাবা, ভূমিকম্প খুব কম সময়ের জন্য হয়, বিচলিত হও না, এবং তোমার জানা মতে তোমার আশেপাশে যেটা তোমার কাছে মনে হচ্ছে সেফগার্ড, সেরকম একটা জায়গায় তোমরা স্থির হয়ে আশ্রয় নাও। এটাই ছিল আমার তৎক্ষণাৎ তাদেরকে পরামর্শ দেওয়া। পরপরই আমার ছোট ভাই এখানে থাকেন, ওরা আবার একটু উপরের তলায় থাকেন, 14 তলায়। তো ভাইও বাসায় ছিল না, এই জন্য ভাইয়ের ছোটো বাচ্চারা, ভাইয়ের ওয়াইফ, তারা বেশ ভয় পেয়ে যায়, কারণ তাদের ফ্রিজের উপরে যে জিনিসগুলো ছিল ওইগুলো পড়ে যায় অলরেডি, এবং তাদের ওয়াটার ফিল্টারে পানির যে ঢেউ সেটা দেখে তারা মোটামুটি একটু বেশ ভয় পেয়ে যায়, এবং তারা অনেক উপরে থাকাতে তারা বেশি বিচলিত হয়। কিন্তু এটা যেহেতু খুব কম সময়ে ছিল, ওই ভয়টা নিয়েই সবাই পাশাপাশি বিল্ডিংয়ের প্রতিবেশীদের অবস্থান দেখে সবাই আস্তে ধীরে নিচে নেমে আসে, এবং আমাদের এই রাস্তাটায় অনেক প্রতিবেশীরাই দেখি যে নেমে আসছে, এবং তারা খুব ভীত সন্ত্রস্ত। এবং আমাদের সম্ভাব্য খুব কাছে যেটা সেফ জোন মনে হয়, যেমন বিমের পাশে বা একটা শক্ত জিনিসের নিচে, এরকম জায়গায় আমরা যেন আশ্রয় নিই, এবং আমরা কমিউনিকেশনের জিনিসগুলো আমাদের হাতের কাছে রাখি, যেন পরবর্তীতে কমিউনিকেট করা যায় বাইরে। মাধবদী উপজেলার উৎসে সংঘটিত 5.7 মাত্রার ভূমিকম্পটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, ঘটে যাওয়া ভূকম্পনটির উৎসস্থলে ভূমিকম্পের মূল কারণ ভূগর্ভস্থ ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের প্রভাব। ভূমিকম্প বিষয়টা এটা হচ্ছে ভূত্বকের মধ্যে, আমি যেটা আগে বলেছি আগে পর্বে, যে প্লেট এখানে রয়েছে, একটা প্লেটের নিচে আর একটা প্লেট তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, ভিতরে ভূত্বকে শক্তি সঞ্চিত হচ্ছে, এবং এই শক্তি ধরে রাখার জন্যে ভূত্বকের মধ্যে কিছু শিলার স্তর রয়েছে, এবং বিভিন্ন গুণাগুণের শিলার স্তর, সেই শক্তিটা সে জমা রাখে, এবং জমা রাখার সেই ক্ষমতা যখন সে হারিয়ে ফেলে, তখন সেই শক্তিটা হঠাৎ করে বের হয়ে যায়, তখনই এটা ভূমিকম্প, ভূপৃষ্ঠের উপরে কম্পন সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলি ভূমিকম্প। আমাদের বাংলাদেশে 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ইন্ডিয়া প্লেট, উত্তরে হচ্ছে ইউরেশিয়া প্লেট, এবং আমাদের পূর্বে হচ্ছে বার্মা সাব প্লেট। এবং বার্মা প্লেট এবং ইন্ডিয়া প্লেটের সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে সেই ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে। তাহলে এরকম একটা অবস্থানে যেখানে প্লেটগুলা আর একটা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে এবং ক্রমাগত সেখানে শক্তি সঞ্চিত হচ্ছে, ভূমিকম্পের 2টা প্রধান উৎস রয়েছে, একটা হচ্ছে ডাউকি ফল্ট, আর একটা হচ্ছে আমাদের পূবে যে পাহাড়ি অঞ্চল সিলেট থেকে চিটাগাং, এটাকে আমরা বলি সাবডাকশন জোন, অর্থাৎ একটা প্লেটের নিচে যখন একটা প্লেট তলিয়ে যায় সেই অংশটাকে বলা হয় সাবডাকশন জোন। এই অংশে বিগত 800 থেকে 1000 বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই, ছোটোখাটো এখানে হয়ে থাকে, কিন্তু বড় ধরনের ভূমিকম্প হয় নাই। আমরা এখানে জিপিএসের সাহায্যে যে শক্তিটা জমা হয়েছে সেটা আমরা নিখুঁতভাবে পরিমাপ করেছি, সেই শক্তির পরিমাণটা হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার। কিন্তু আমরা কখনো বলি নাই যে এখানে 8 মাত্রা বা 9 মাত্রার ভূমিকম্প হবে। এখানে মিডিয়া আমাদেরকে মিসকোট করে অন্যভাবে এটা বলছে, যার ফলে জনমনে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। 2025-এর 21 নভেম্বর 5.5 হতে 5.7 মাত্রায় আঘাত হানা নরসিংদী জেলায় সংঘটিত ভূমিকম্পটি নিয়ে বিশ্বজুড়ে আলোচিত ও ভূগর্ভস্থ টেকটনিক প্লেট মুভমেন্ট সহ সম্ভাব্য মেগাথ্রাস্ট ভূমিকম্প সংঘটিত হওয়া সম্পর্কে বিভিন্ন বার্তা প্রদান করা হয়েছে। এতে ভূতাত্ত্বিকগণের বিশ্লেষণ ভিত্তিক বিভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। এসব বিশ্লেষণ পর্যালোচনা করলে স্পষ্ট হওয়া যায় যে বর্তমানে বাংলাদেশে বড় মাত্রায় ভূমিকম্পের তাৎক্ষণিক সম্ভাবনাকে কেউ বলছেন অনেক বেশি, আবার কেউ বলছেন কম। এক্ষেত্রে কিছু ভূতত্ত্ববিদ বলছেন বিজ্ঞান প্রযুক্তির নির্ভুল তত্ত্ব উপাত্তের ভিত্তিতেই বিষয়টিকে প্রাধান্য দেওয়া উচিত। সম্ভাবনা বা অনুমান ভিত্তিক ধারণা কোনোভাবেই বিজ্ঞানসম্মত সমাধান নয়। আমাদের নরসিংদীতে একটা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পটা হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া
বিশেষ করে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কিন্তু এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান এটা একটা বিষয় প্রচার করছে যে কোনো সময় 8 থেকে 9 মাত্রা ভূমিকম্প হবে এবং ঢাকার অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। তো একটা বিষয় বলি যে যেহেতু আমাদের গবেষণা পড়াশোনা এই বিষয়গুলো নিয়ে 8 কিংবা 9 মাত্রা ভূমিকম্প হওয়ার জন্য আপনার ফল্টের একটা বিষয় যে একটা কি দৈর্ঘ্যের ফল্ট থাকলে 8 থেকে 9 মাত্রা ভূমিকম্প হবে। অদ্যাবধি কোনো সংস্থা কিংবা কোনো জিওলজিস্টই পরিষ্কারভাবে আমাদের ভূখণ্ডে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এত বড় মাপের ফল্ট লাইন চিহ্নিত করতে পারে না। স্বাভাবিক কারণেই 8 কিংবা 9 মাত্রার ভূমিকম্প হওয়ার যে কথাটা বলছে এটা বৈজ্ঞানিক মানে বিজ্ঞান ভিত্তিক নয়, মানে যুক্তিসঙ্গত নয়। তাছাড়া যে বড় যে ভূমিকম্প হওয়ার জন্য যে বড় ফল্ট লাইনগুলো রয়েছে সেগুলো সবই বাংলাদেশের দূরবর্তী এলাকায়। যেমন আপনারা নাম শুনেছেন যে মেন বাউন্ডারি থ্রাস্ট ফল্ট যেটা হচ্ছে হিমালয়ান, তারপরে রয়েছে যে ডাউকি ফল্ট যেটাও বাংলাদেশ থেকে অনেক দূরে, এবং আরও কিছু ফল্ট রয়েছে যেগুলো প্লেট বাউন্ডারি ফল্ট, যেমন বাংলাদেশ মায়ানমারের মধ্যে যেটা আমরা জানি কালাদিন ফল্ট, সাগাইং ফল্ট। সুতরাং ওই সমস্ত ফল্ট লাইনগুলো বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, অতীত হয়েছে, কিন্তু আমাদের ভূখণ্ডে এই ধরনের ভূমিকম্প হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্বাভাবিক কারণে জনগণের প্রতি আমাদের আহ্বান যে আপনারা তথ্যের ওপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, কোনো যেগুলো যুক্তিসঙ্গত নয়, বাস্তব নয় কিংবা বিজ্ঞান ভিত্তিক নয় সে সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আপনারা নিজেরা প্যানিক হবেন না। বাংলাদেশে টেকটনিক প্লেট গবেষণায় প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় জিপিএস ডেটা। এই ডেটা দ্বারা বোঝা যায় প্লেটগুলো কিভাবে ধীরে ধীরে সরে যাচ্ছে। পক্ষান্তরে জিপিএস ডেটার দ্বারা মাটির নিচে কোন ফল্টগুলো কি পরিস্থিতিতে রয়েছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয় না, কারণ মাটির নিচের গঠন বুঝতে হলে প্রয়োজন সিসমিক ইমেজিং, যা এক ধরনের ভূগর্ভস্থ আল্ট্রাসোনোগ্রাম। গুরুত্বপূর্ণ এই ইমেজিং প্রযুক্তি না থাকার কারণেই কোনো ভূতত্ত্ব গবেষকই শতভাগ নির্ভুলভাবে বলতে পারেন না যে কোথায় ঠিক কতটা চাপ জমে রয়েছে এবং তা ভূমিতে কতটা শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। ভূতত্ত্ব বিজ্ঞান প্রযুক্তি উৎকর্ষের ক্ষেত্রে এমন বেশ কিছু অনিশ্চিত পর্যবেক্ষণ প্যারাডক্সই মানুষকে ভূমিকম্পের আগাম বার্তা সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ করেছে। তাই আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বড় ভূমিকম্প হবেই এমন যে কোনো পর্যবেক্ষণের নিশ্চিত বার্তা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়, কারণ পৃথিবীর চলমান টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণে ঘটে চলা প্রতিটি মুহূর্তের ছোট ছোট ভূমিকম্পের চলমান প্রক্রিয়ার নিশ্চিত গতিবিধি ও এর মূল উৎসে শক্তির বিচিত্র আচরণ সম্পর্কে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষগত বিস্তারিত জ্ঞান ভূমিকম্প সংঘটিত হওয়ার নিশ্চিত সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে সক্ষম নয়। ভূকম্পন সংক্রান্ত বিজ্ঞান তত্ত্ব ভূতাত্ত্বিক নানা পর্যবেক্ষণ প্রাপ্ত বার্তা হতে শুধু এই কথাই নিশ্চিত করতে পারছে যে দুর্যোগটি অতিমাত্রায় সংঘটিত হওয়ার বিষয়টি আজও হতে পারে, কিংবা বেশ কিছু বছর পরেও হতে পারে, অথবা শত বছরে নাও হতে পারে। বাংলাদেশে 2015 সালের একটি গবেষণায় সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা 8 থেকে 9 ধরা হয়েছিল, তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে সে মাত্রা আরও কমে এসেছে। অর্থাৎ নতুন ডেটা বলছে ঝুঁকি থাকলেও তাৎক্ষণিক বড় বিপর্যয়ের ইঙ্গিত নেই। এছাড়া বাংলাদেশের উপর যে ইন্ডিয়ান প্লেট রয়েছে তার শর্টেনিং গতির হার বছরে প্রায় 45 থেকে 46 মিলিমিটার, যা অনুমেয় চাপ জমার একটি স্বাভাবিক হার। তবে শীঘ্রই বড় ভূমিকম্প হওয়ার বিশেষ কোনো সিগন্যাল এতে নেই। ভূতাত্ত্বিক পর্যালোচনার মূল্যায়ন অনুযায়ী সামগ্রিক চিত্রটি বিশ্লেষণ করে এ কথা স্পষ্ট বলা যায় যে ভূমিকম্প নিয়ে বর্তমান বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের ক্ষেত্রে বড় কোনো ভূকম্পনের ঝুঁকি সম্পর্কে তাৎক্ষণিক কোনো পূর্বাভাস প্রদান করছে না। তবে মানসিক ট্রমা মুক্ত থেকে সচেতনতা ও যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে পূর্ব প্রস্তুতির বিষয়টি অত্যন্ত আবশ্যক বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। এ বিষয়ে উচ্চশিক্ষা গবেষণায় প্রবাসে অবস্থানরত ভূমিকম্প গবেষক আক্তার আহসান বলেছেন, বাংলাদেশের উপর আমি যদি ইন্ডিয়ান প্লেট চিন্তা করি, যে ইন্ডিয়ান প্লেটের যে মুভমেন্ট এটা হচ্ছে 46 মিলিমিটার পার ইয়ার, ঠিক আছে, 45 থেকে 46 মিলিমিটার পার ইয়ার, এটা নর্থ ইস্টে যাচ্ছে। তো এই 46 মিলিমিটার পার ইয়ার
যে ইন্ডিয়ান প্লেটের মুভমেন্ট, এটার একটা বড় অংশ 50%, এটার একেবারে এক্স্যাক্টলি 50% আমার স্ট্রেইন পার্টিশন বা এই এনার্জিটা আমার বের হয়ে যাচ্ছে স্যাগাইং ফল্ট দিয়ে। অলমোস্ট 20 থেকে 23, 50% আপনার স্যাগাইং ফল্ট, স্ট্রাইক স্লিপ ফল্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর বাকি থাকছে আমার 23 মিলিমিটার পার ইয়ার। আরেকটা ফল্ট আছে এখানে, সেটাকে আমরা CMF বলি, বা এটাকে চোরাচাঁদপুর মাও ফল্ট বলে। এটা হচ্ছে ইম্ফাল ভ্যালি বরাবর, ভারতের ইম্ফাল ভ্যালি বরাবর আরেকটা স্ট্রাইক স্লিপ ফল্ট আছে, এবং এটা আপনার 18 মিলিমিটার পার ইয়ার এটা স্ট্রেইন পার্টিশন করছে। আরেকটা জিপিএস ডেটা নিয়ে আরেকটা পিয়ার রিভিউ জার্নালে, টেকটনিক্সে পাবলিশ করা একটা জার্নালে, খুবই ইম্প্যাক্টফুল জার্নাল, এখানে পাবলিশ করা একটা ডেটা আছে যে আমার CMF দিয়ে আপনার 18 মিলিমিটার পার ইয়ার আপনার এই এনার্জিটা এখানে কমে যাচ্ছে। সো আপনার কত থাকছে, আপনি যদি 4 ভাগ করেন তাহলে আপনার হাফ চলে যাচ্ছে স্যাগাইং ফল্ট দিয়ে, এবং যদি আমি CMF-কে অ্যাড করি তাহলে আপনার 1/3, টোটাল ফোর্সের 1/3 আপনার চলে যাচ্ছে এই দুইটা ফল্ট দিয়ে। তারপর আপনার আছে কালাদান ফল্ট আছে, কাবাও ফল্ট আছে, দাউকি ফল্ট আছে, এগুলো দিয়ে আপনার এনার্জি বেরিয়ে যাবে বা এগুলা স্ট্রেইন পার্টিশন হবে, এইগুলোতে এনার্জি ভাগাভাগি হবে। 1/4 অংশ থাকছে, তাহলে আমার শুধু বেঙ্গল বেসিনে, আমি কালাদান ফল্টের কথা বাদ দিলাম, কালাদান ফল্টে যদি কোনো এনার্জি ওখানে যদি আপনার পার্টিশন নাও করে, দাউকিতে আমার করবে। দাউকির যে পাবলিশ পেপারগুলো আছে ওখানে দেখা যাচ্ছে দাউকি আপনার কেউ বলছে 2 মিলিমিটার পার ইয়ার, কেউ বলছে 6 মিলিমিটার পার ইয়ার সে শর্টেনিং করছে বা সে এনার্জিটা ওখানে স্ট্রেইন পার্টিশন হচ্ছে। সো বাকি থাকছে আমার একেবারে খুবই নগণ্য। আমি যদি সব এরর ক্যালকুলেশন করেও দেখি তাহলে আমার 5 থেকে 6 মিলিমিটারের বেশি বা তার চেয়েও কম হতে পারে। এই জিনিসটা হচ্ছে এই দূর ফোর্সটা বা এই স্ট্রেইনটা বেঙ্গল বেসিনের উপরে থাকছে। সো এটার জন্য হচ্ছে এটা খুবই ছোট শর্টেনিং, এই শর্টেনিং দিয়ে আপনার খুব বেশি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি এই পরিমাণ এনার্জি এখানে জমা হয়, এটা দিয়ে আপনার 8-9 ম্যাগনিটিউডের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই কম, ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক ভূতত্ত্ববিদ সাইদ নজরুল ইসলাম, তিনি ভূমিকম্প সংক্রান্ত বিষয়ে তার সুদীর্ঘ সময়ের পর্যবেক্ষণলব্ধ অত্যন্ত মূল্যবান কিছু বাস্তবতাকে বিষয়ভিত্তিক পর্যালোচনার আঙ্গিকে স্পষ্ট করে তুলে ধরে বলেন যে কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের চলমান ধারাকে মানুষের পক্ষে কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব নয়। নিশ্চয়ই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমেই এর মাঝে আমরা বেঁচে থাকতে পারি। যে ভূমিকম্প, যেটাকে আমরা ভূমিকম্প বলছি, এইটাকে আসলে আমরা যারা জিওলজিতে পড়াশোনা করে এসেছি সেটা আমরা অনেকটা আঙ্গিকে বিভিন্নভাবে সেটাকে আমরা দেখি। একটাকে যেমন একটা ভূমিকম্প একটা ন্যাচারাল ফেনোমেনা বা ন্যাচারাল একটা প্রাকৃতিক দুর্যোগ, সেইটা হবেই, সেইটা নিয়ে কেউ রোধ করতে পারবে না। এখন যেহেতু যেটা প্রাকৃতিক দুর্যোগ বা যেটাকে রোধ করা যায় না, তাহলে বুদ্ধিমানের কাজ হলো সেটাকে সঙ্গে নিয়ে বসবাস করা। তাহলে সঙ্গে নিয়ে বসবাস করা কি সেই বসবাস করা যাতে আমরা আসলে জীবন বিপন্ন হবে তা না, কিন্তু আমরা যদি ওটাকে নিয়ে বসবাস করতে চাই তাহলে আমাদের উচিত হলো এই ভূমিকম্পকে কিভাবে আমরা আসলে মোকাবেলা করতে পারি। সেই মোকাবেলা করার ক্ষেত্র অনেকগুলো আছে। একটা আছে যদি মোকাবেলা করার জন্য আপনার একটা ইনফরমেশন দরকার বা যেটাকে আমরা বলি ডেটা দরকার, সেই ডেটার বেসিসে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা হলো পরবর্তী ঘটনা। এখন পৃথিবীর অনেক অঞ্চলে ভূমিকম্প ঘটছে প্রতিদিন, সুতরাং তারা যেমন ধরেন জাপান, একসময় আমরা বলি যে জাপান হলো ভূমিকম্পের দেশ, আমরা জানি ইন্দোনেশিয়া একটা ভূমিকম্পের দেশ, তো তারা কিন্তু ভূমিকম্প নিয়েই বসবাস করছে। কীভাবে? তারা বর্তমান টেকনোলজিকে ইউজ করে তারা সোসাইটিকে সেভাবে গড়ে তুলতে পেরেছে। সুতরাং আমাদেরও উচিত আমাদের যে বর্তমান যে টেকনোলজি আছে সেই টেকনোলজি ইউজ করে তার ইনফরমেশনগুলোকে সাধারণ জনগণের মতো করে তাদের কাছে পৌঁছে দেয়া এবং সরকারকে সেই বিষয়ে প্রচারণায় গিয়ে সাধারণ যে ইনফরমেশনগুলো সেইগুলো কিভাবে জনগণ গ্রহণ করবে সেভাবে গ্রহণ করার মতো করে তাদের কাছে উপস্থাপন করা, যাতে তার আতঙ্কিত না হয়, বরং ভূমিকম্পকে জয় করার মতো করে কিভাবে আমরা বসবাস করতে পারি সেই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের অন্য সমস্ত অংশগুলোর সঙ্গে প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে সৌর নীহারিকা হতেই এই গ্রহের উৎপত্তি হয়েছে, যেখানে
ভয়ঙ্কর সব ভূমিকম্পের মধ্য দিয়েই পৃথিবী প্রায় 1 বিলিয়ন বছর আগে প্রাণ উপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা অতীতেও এমন ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়েই এগিয়েছি, এখনো এগিয়ে যাব। তবে অতীত দুর্যোগ মোকাবেলার সঙ্গে বর্তমান অভিযোজনের পার্থক্য হবে বিজ্ঞান ভিত্তিক।